আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় কুমিল্লা বোর্ড এইচএসসি পরীক্ষা 2017-র প্রথম পত্রের একতরফা দাখিলা পদ্ধতির সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। জনাব হালিম একজন খুচরা ব্যবসায়ী, তিনি একতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাবের বই সংরক্ষণ করেন। 2016 সালের 1 জানুয়ারি ও 31 ডিসেম্বর তার ব্যবসায়ের আর্থিক অবস্থা নিম্নরূপ। একটা তালিকা দেওয়া আছে, বিবরণ, প্রথম দিনের টাকা, শেষ দিনের টাকা। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সম্পদ এবং দায়ের তালিকা কিন্তু এখানে প্রথম দিনের সম্পদ এবং দায়, দ্বিতীয় সমাপনী দিনের সম্পদ এবং দায়। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাংক জমার সাথে প্রথম দিনের ঘরে ক্রেডিট লেখা আছে। ক্রেডিট মানেই হলো ব্যাংক জমা অতিরিক্ত, এটা হলো দায়। ক্রেডিট মানেই হলো ব্যাংক জমা অতিরিক্ত, এটা হলো দায়। যদি কোনো সময় ব্যাংক জমার এন্ট্রির সাথে কোনো কিছু লেখা না থাকে তাহলে বুঝতে হবে এটা হলো ব্যাংক জমার উদ্বৃত্ত। আর যদি ডেবিট বলা থাকে তাহলেও হবে ব্যাংক জমার উদ্বৃত্ত, কিন্তু ক্রেডিট বলা থাকলে বুঝতে হবে যে এটা ব্যাংক জমা অতিরিক্ত। তা ঠিক আছে, এর পরবর্তীতে কি বলা হয়েছে, 2016 সালে জনাব হালিম নগদ 6,000 টাকা ও 2,000 টাকার পণ্য উত্তোলন করে 1/7/2016 তারিখে তিনি ব্যক্তিগত তহবিল থেকে 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধরতে হবে। তবে এখানে যন্ত্রপাতি প্রথম দিনের আছে 40,000, শেষ দিনে আছে 60,000। তাহলে এই যে ব্যক্তিগত তহবিল থেকে কিনেছে 20,000, এই 20,000 ওখানে যোগ হয়ে কিন্তু হয়েছে 60,000। তাহলে বুঝতে হবে অবচয় যখন বের করব তখন প্রথম দিনেরটার উপর ধরবো পুরা বছরের। আর এই যে অতিরিক্ত 20,000, এই 20,000-এর উপর ধরবো আমি 6 মাসের, কারণ 1/7/16 তারিখে ক্রয় করা হয়েছে। দেখি করণীয়তা কি বলা হয়েছে। সমাপনী মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন 1,08,000 টাকা হলে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে আয় বিবরণী তৈরি করো। 31 ডিসেম্বর 2016 তারিখে জনাব হালিমের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এই ছিল আমার করণীয়। তা দেখি কিভাবে আমরা সলিউশন করি, হাউ টু সলিউশন। তবে এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে অবশ্যই সলিউশন দেখার আগে উদ্দীপকটা খাতায় লিখে সামনে রেখে সলিউশনটা দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস। দেখি আমরা সলিউশনে চলে যাই। কতে বলেছে সমাপনী মূলধন নির্ণয় করতে। সমাপনী মূলধন নির্ণয় করার সূত্র হলো বছরের শেষ দিনের সম্পদগুলি থেকে বছরের শেষ দিনের দায়গুলি বাদ দিলেই আমরা যে পার্থক্যটা পাবো, এই পার্থক্যটাই হবে সমাপনী মূলধন। তাহলে দেখি, ঘর কাটলাম, দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা। তাহলে এই যে উদ্দীপকে যে তালিকা দেওয়া আছে সমাপনী এবং প্রারম্ভিক, এখান থেকে শুধু আমি সমাপনী সম্পদ এবং দায়গুলি নিয়ে আসবো। তো দেখি, প্রথমে আছে নগদ তহবিল, শেষ টাকা আছে 16,000। তারপর আছে ব্যাংক জমা, এটা হলো 15,000। এটার সাথে কিন্তু ক্রেডিট লেখা ছিল না বিধায় এটা হলো সম্পদ। তারপরে আছে প্রাপ্য হিসাব 16,000, প্রদেয় হিসাব 5,000। তারপরে আছে হলো মজুত পণ্য, মজুত পণ্য আছে হলো 36,000। তারপরে আছে যন্ত্রপাতি 60,000। প্রাপ্য নোট, প্রদেয় নোট, প্রাপ্য নোট এখানে আসবে না, এই কারণে প্রাপ্য নোট শেষ দিনের ঘরে কোনো টাকা নাই। প্রদেয় নোট শেষ দিনের ঘরে টাকা থাকাতে এটা দায় পাশে আসলো 4,000। এরপরে আর কোনো এন্ট্রি না থাকায় আমি এখন যোগ বিয়োগ করব, অর্থাৎ সম্পদগুলি যোগ করলাম 1,43,000, যোগফলটা নিয়ে আসলাম, বিয়োগ করলাম, বেরোলো 1,34,000। এটা হলো সম্পদ এবং দায়ের পার্থক্য। আর এই সম্পদ এবং দায়ের পার্থক্যকেই আমরা বলি মূলধন। এই ছিল কর উত্তর। এবার আমি ক্লোজ করে দিলাম 2 পাশ। এরপরে খতে বলেছে আয় বিবরণী। তবে এখানে আয় বিবরণী করতে গেলে প্রারম্ভিক মূলধনেরও প্রয়োজন হয়, কিন্তু উদ্দীপকে প্রারম্ভিক মূলধন বলে দিছে। একটা ঘর কাটলাম, এই পাশ ডেবিট পাশ, এই পাশ ক্রেডিট পাশ। এখানে একটা কথা স্মরণ রাখতে হবে যে মালিকের টাকা, খরচ, ক্ষতি, লোকসান। মালিকের টাকা, খরচ, ক্ষতি, লোকসান আসবে হলো ডেবিট দিকে, ব্যবসার টাকা, আয়, প্রাপ্তি, মুনাফা যাবে ক্রেডিট দিকে। তো সর্বপ্রথমেই আমরা প্রারম্ভিক মূলধন, যেটা মালিকের টাকা, উদ্দীপকে দেওয়া আছে 1,08,000, এটা আমি লিখলাম। তারপরে সমাপনী মূলধন, যেটা আমি কতে বের করেছি, এটা হলো ব্যবসার টাকা, এই জন্য ক্রেডিট পাশে বসাইলাম 1,34,000 টাকা।
এরপরে আসতেছে উত্তোলন। উত্তোলন হলো ব্যবসার টাকা মালিক নিয়ে গেছে। তো এখানে বলা হয়েছে নগদ হয়েছে 6,000 টাকা আর পণ্য হলো 2,000, মোট হলো 8,000 টাকা। এরপরে আছে অতিরিক্ত মূলধন, অর্থাৎ ব্যক্তিগত তহবিল থেকে যে যন্ত্রপাতিটা কিনেছে এই ব্যক্তিগত তহবিলের টাকা হলো মালিকের অতিরিক্ত মূলধন, এটা হলো মালিকের টাকা, এই জন্য ডেবিট পাশে বসাইছিলাম 20,000। এরপরে বলা হয়েছে অনাদায়ী পাওনা 2,000 টাকা আদায়যোগ্য নাই, সেই টাকাটা আসলো। এরপরে প্রাপ্য হিসাব থেকে আমি এই 2,000 টাকা বাদ দেওয়ার পরে যে পরিমাণ প্রাপ্য হিসাব থাকবে তার উপরে 5% ধরবো। প্রাপ্য হিসাব শেষ দিনে আছে হলো 16,000। 16,000 থেকে 2,000 বাদ দিলাম, থাকলো 14,000। এই 14,000-এর উপর 5% বের করলাম, বের হলো 700। তাহলে যোগ করে আউটারে দিলাম 2,700। এরপরে আসে যন্ত্রপাতির অবচয়। একটু আগেও বলেছি যে বছরের প্রথম দিনের যন্ত্রপাতির উপরে আমি ধরবো হলো পুরা বছরের, নিচে আমি ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করেছি। তাহলে বছরের প্রথম দিনের আছে 40,000, এর উপরে 10% বের করলাম। এরপরে 20,000 হলো অতিরিক্ত কিনা হয়েছে, এটার উপরে 10%, কিন্তু টাকা হবে 6 মাসের, কারণ ক্রয় করা হয়েছে 1/7/16 তারিখে। এরপরে প্রথম দিনের 40,000-এর 10% বেরোলো 4,000, আর 1 জুলাই যেটা কিনেছিল সেটার বেরোলো 1,000, এই মোট হলো 5,000। এই 5,000ই এখানে নিয়ে বসাইলাম। এই ছিল আমার এন্ট্রিগুলি। এবার যোগ বিয়োগ করব। ক্রেডিট পাস বড়, এই জন্য ক্রেডিট পাসের যোগফল আগে নামাইলাম, যোগফলটা নিয়ে আসলাম, বিয়োগ করলাম, বিয়োগফল বেরোলো 6,300। এটাই হলো নিট মুনাফা। এবার আমি ক্লোজ করে দিলাম। এটাই ছিল খর উত্তর। এরপরে গতে বলা হয়েছে মোট সম্পদের পরিমাণ। তাহলে এখানে বুঝতে হবে বছরের শেষ দিনের সম্পদের পরিমাণ। তাহলে দেখি ঘর কাটলাম, বিবরণ টাকা টাকা টাকা। নগদ তহবিল এটা সম্পদ নিয়ে আসলাম 16,000, ব্যাংক জমা সম্পদ 15,000, প্রাপ্য হিসাব ইনারে লিখতে হবে 16,000, বাদ অনাদায়ী আমরা খতে বের করেছিলাম 2,000, বলাও আছে উদ্দীপকে, বাদ দিলাম 14,000। এবার 14,000-এর থেকে আবার বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা হলো 5%, বাদ দিলাম 700, থাকলো 13,300। এরপরে আছে যন্ত্রপাতি 60,000, বাদ অবচয় খতে আমি বের করে দেখিয়েছি 5,000, এইটা বাদ দিলাম, থাকলো 55,000। তারপরে আছে মজুত পণ্য 36,000। এই ছিল মোট সম্পদ। এবার যোগ করলাম, বেরোলো 1,35,300। এবার এটা আমি ক্লোজ করে দিলাম। এই ছিল গয়ের উত্তর। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যদি আমার এই ভিডিওটা আপনাদের কারোর কোনো উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।